হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো এবং অনেক দিন অপেক্ষা করালাম তোমাদের এই ভিডিওটার জন্য। তো তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত, তার কারণ আমি সময়ে ভিডিওটা না দিতে পারার জন্য এখনও অনেকটা সময় রয়েছে, বেশ কয়েকটা দিন সময় রয়েছে। তো তার উপর বেস করে এই কটা দিন এই সাজেশনের উপর বেস করে একটু এগোতে পারো। তো আমি বিশেষ কিছু কাজে ফেসে যাওয়ার জন্য আমি বেসিক্যালি দেরি করলাম। যাই হোক, আমরা শুরু করি আলোচনা। আজকের CC-6 সোশিওলজি অফ রিলিজিয়ান। তোমরা আশা করছি CC-5 দেখে নিয়েছো, CC-6 আর CC-7 ডিউ ছিল, বাদ বাকি প্রত্যেকটা মোটামুটি সাজেশন আমি আলোচনা করে দিয়েছি। আজকে CC-6টা আলোচনা হবে এবং দু একদিনের মধ্যে আমরা 7টা আপলোড করে দেবো। তো সোশিওলজি অফ রিলিজিয়ান, এটা নিয়ে অনেকেই আমাকে বারবার মেসেজ করেছো যে কি পড়বে। দেখো, কনসেপশন কিছু কিছু জায়গা তোমাদের ক্লিয়ার যদি রাখো, তোমরা এর থেকে 5 মার্ক তুলে নিতে পারবে, এটুকু আমি বলে দিতে পারি। চলো, আমি বেসিক্যালি খুব স্পেসিফিক্যালি কিছু কোশ্চেন বলবো যেগুলোকে তোমরা বেশি ইম্পর্টেন্স দেবে এবং সেগুলো থেকে কনফার্ম ধরেই রাখো তোমরা আসবে। চলো এবার আসি আমাদের প্রথম আলোচনা। তোমাদের এটার আমি বলছি না যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা তোমরা জানো, CC-5 এর যারা ভিডিও দেখেছো তারা অলরেডি জেনে নিয়েছো যে 10 ইন্টু 2 20 আর 6 ইন্টু 5, এই হচ্ছে তোমাদের 50 মার্ক। আমরা প্রথমে 10 মার্ক আলোচনা করব। দেখো, সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ধর্মকে আলোচনা, সোশিওলজি অফ রিলিজিয়ান, ধর্মকে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভে আলোচনা করতে হবে। এই সোশিওলজিক্যাল পার্সপেক্টিভে যখন আলোচনা করবে তখন এই আলোচনার মধ্যে অবশ্যই কিন্তু ছোট ছোট করে তিনজন তাত্ত্বিকের ভিউ তোমরা দিতে পারো। তিনজন ক্লাসিক্যাল থিঙ্কার, কার্ল মার্কস, ইমানুয়েল ডুরখাইম বা ইমানুয়েল ডুরখেইমও বলেন অনেকে, আর আরেকজন তাত্ত্বিক যেটা হচ্ছে ম্যাক্স ওয়েবার। এই তিনজন ক্লাসিক্যাল থিঙ্কার ধর্মের দৃষ্টিকোণ থেকে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ধর্মকে আলোচনা করা, পার্টিকুলার এই কোশ্চেনটা যদি আসে, এনাদের ছোট ছোট চিন্তা ভাবনাগুলো এর মধ্যে ছোট ছোট করে এলাবোরেট করবে। যদি 10 মার্কে আসে, এই তিনজন তাত্ত্বিকের ভিউ তো 10 নম্বরে তুমি লিখতে পারবে না, তাই না? তো সেক্ষেত্রে এনাদের যে খুব জিস্ট করে ধর্ম সম্পর্কে তিনজন তাত্ত্বিক কি দৃষ্টিকোণ দিয়েছে বা কি দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন সেটাকে হাইলাইট করবে। ক্লিয়ার? অবশ্যই কিন্তু এই তিনজন তাত্ত্বিক থাকা কিন্তু মাস্ট। এছাড়াও আরো অনেক তাত্ত্বিক রয়েছে, তোমরা পড়তে গিয়ে হয়তো পেয়েছো, ছোট 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 বেশ কিছু সংজ্ঞা পেয়েছো তাদের, সেগুলো তোমরা অ্যাড করতে পারো। ধর্মের সমাজতত্ত্বের অর্থ পরিধি বর্ণনা করো, এই দুটো পার্টকে একটু ইম্পর্টেন্স দিও। হ্যাঁ, বেসিক পার্ট থেকে এই দুটো কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু একটা পেতে পারো। ধর্মীয় প্রেক্ষাপটে অ্যাসেটিসিজমকে আলোচনা করো। সাম্প্রদায়িকতাবাদ বলতে কি বোঝো? ভারতের সাম্প্রদায়িকতাবাদের গতি প্রকৃতি। দেখো, ইন্ডিয়ান পার্সপেক্টিভে সাম্প্রদায়িকতার গতি প্রকৃতিটা দেখে রাখতে হবে। দেখো, সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা ভীষণ ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট। সাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতা, এই দুটো পার্ট কিন্তু তোমরা দেখে রাখবে। ওকে, চলো ইমানুয়েল ডুরখাইমের ধর্মের সমাজতত্ত্বটি আলোচনা করো। ইমানুয়েল ডুরখাইমের যে তত্ত্ব, অর্থাৎ ধর্মীয় সমাজতত্ত্বে ইমানুয়েল ডুরখাইম বা ডারখাইমের অবদান। যেমন দেখো, এই যে এখানে যে ছোট বললাম ছোট করে লিখতে, যে কনসেপ্টটা, সেটাকেই তোমাকে এখানে বড় করে দেখতে হবে। তার মধ্যে টোটেম থাকবে, স্যাক্রেড প্রোফেন থাকবে, ধর্মের সংজ্ঞা কি বলেছিলেন পার্টিকুলারই সংজ্ঞাটা থাকবে। ক্লিয়ার? ধর্মকে একটা ইউনিফাইড সিস্টেম হিসেবে দেখেছিলেন, সেই পার্টগুলো থাকবে। তারপর চলে আসো ওয়েবার অনুসরণে প্রোটেস্ট্যান্ট ধর্ম পুঁজিবাদের সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে তোমরা অনেকে অন্যান্য বেশ কিছু যারা রয়েছে, যারা অনেক এই লাস্ট কি বলবো, বিশেষ করে লাস্ট 15 দিনে আমি অনেক ফোন পেয়েছি যারা অন্য স্টাডি সেন্টার থেকে নোটস নিয়ে কিচ্ছু বুঝতে পারছো না। হ্যাঁ, এবং বলে রাখি সেগুলো গুগল ট্রান্সলেটর থেকে করা। গুগল ট্রান্সলেটর থেকে যদি করা হয়, সেটার মানে অধিকাংশ ক্ষেত্রেই হয় না। হ্যাঁ, ওটা তো অ্যাকচুয়ালি ভাবানুবাদ হয় না, বঙ্গানুবাদ পরপর সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়। তো তার ফলে কি, এবং অনেস্টলি বলছি, এটা খুব খুব বাজে একটা বিষয়। তোমরা যারা স্টাডি ম্যাট নিচ্ছ ভীষণভাবে চেক করে নেবে, কারণ স্টাডি সেন্টারগুলোতে যে টিচাররা থাকেন তারা এক টিচার সমস্ত সাবজেক্টে নোট তৈরি করছেন, এবং সেই
নোটসগুলো কেমন হবে এবার বুঝেই নাও। হ্যাঁ, তো পার্টিকুলারলি সোশিওলজির নোটস যখন নিচ্ছ চেষ্টা করবে সোশিওলজির এডুকেটর থেকেই নেওয়া। যারা সোশিওলজি গাইড করছেন শুধুমাত্র, বা একটু চেক করে নেবে যে সেগুলো সোশিওলজিক্যাল পার্সপেক্টিভটা ঠিক আছে কিনা, বা নোটসের সেন্টেন্স ফরমেশনগুলো ঠিক আছে কিনা। এর মানে আমি কখনোই এটা মিন করছি না যে আমার কাছ থেকেই তোমরা নোটস তোমাদের নিতে হবে। হ্যাঁ, আমার সঙ্গে যারা ফোনে কথা বলেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার কিন্তু এটা বিজনেস নয়। আমি কখনোই এটাকে নিয়ে বিজনেসের জায়গায় আমি নিয়ে আসিনি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি অনেক রয়েছে যাদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। আমার অনেকে অন্যান্য স্টাডি সেন্টার থেকে নোট নেওয়ার পরেও আমাকে দিয়ে চেক করে নিয়েছে, সেটাও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে এই মেসেজটা বারবার দেওয়ার চেষ্টা করি যে স্টাডি সেন্টারগুলো বিজনেস পারপাসে নোটস করে, বছরের পর বছর একই নোটস দিয়ে আসছে। এবছর নতুন সিলেবাস, কোনো স্টাডি সেন্টারের কাছে অথেন্টিক নোটস নেই। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো স্টাডি সেন্টারের কাছে অথেন্টিক নোটস নেই। তারা প্রত্যেকে গুগল ট্রান্সলেটার ব্যবহার করছে। আমি নোটস দেখে রীতিমতো অবাক হয়ে গেছি যে এটা কি করে পারে, একটা স্টাডি সেন্টার কি করে এত বড় অন্যায় কাজটা করতে পারে। আমি প্রত্যেককে বলবো তোমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করো। এটা বিজনেস, এই বিজনেসটাকে চলতে দিও না। এটা অন্যায়, এটা ছাত্রছাত্রীদের কাছে সঙ্গে অন্যায় করা হচ্ছে। অনেক গরিব ছেলেমেয়েরা আছে যারা নোটস কিনেছে 3,000 টাকা 4,000 টাকা দিয়ে, পরীক্ষার আগে পড়তে গিয়ে দেখে গুগল ট্রান্সলেটর থেকে নোটস করে দিয়েছে, কোনো মানে হচ্ছে না। এটা ভীষণ রকমের অন্যায়। অ্যাকচুয়ালি স্টুডেন্টদের মিসগাইড করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করছি, তোমরাও প্রতিবাদ করো, তোমরাও গর্জে ওঠো। যাদের কাছ থেকে নোটস নিয়েছো তাদেরকে অন্তত পক্ষে এটা ইনফর্ম করো যে না, এটা আপনারা অন্যায় করেছেন, এই অন্যায়টা আপনারা করবেন না। ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে পড়াশোনা করছে। অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা প্রাইভেট সেক্টরে জব করছে, প্রাইভেট সেক্টরে জব করার পাশাপাশি গ্রাজুয়েশনটা কমপ্লিট করার চেষ্টা করছে। তো তারা যখন 4,000 টাকা একটা দিয়ে নোটস নিচ্ছে, 6টা পেপারের নোটস 4,000 5,000 করে নিয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি নোটসটা কাজে লাগাতে না পারে, বুঝতে পারছো তো কতটা কষ্ট লাগে। আমি ভীষণ লাস্ট 15 দিনে অনেক ফোন পেয়েছি এই একই কথা, প্রত্যেকের কাছে একই কথা। কারণ এই যারা নোটস নিয়েছে, এরা নোটস নিয়েছে 3 মাস আগে, কিন্তু নোটসটা খুলে দেখার সময় হয়নি, কারণ পরীক্ষার ডেট পড়েনি। পরীক্ষার ডেট যেই পড়েছে তারা যখন নোটসটা খুলে দেখছে তখন দেখছে এই চিত্র। আমি অনেক কথা বললাম আজকে এই বিষয় নিয়ে। মানে আমি এটা বলার সঙ্গে সঙ্গে বলতে চাইছি এই কারণেই, কারণ এই পরিস্থিতিটা আর কারোর সঙ্গে না হোক। আমি এটা চাই যে কেউ যেন এই পরিস্থিতিতে আর না পড়ো। অবশ্যই নোটস চেক করে নেবে। বাজারে একটা জিনিস কিনতে গেলে, একটা দোকান থেকে একটা জামা কাপড় কিনতে গেলে কত দেখে শুনে নাও, তোমরা নোটস কেন দেখে শুনে নেবে না? দেখবে, পছন্দ হলে স্যাম্পল কপি পাঠাতে বলবে, সেন্টেন্স ফরমেশন পছন্দ হলে বা কোশ্চেন ফরম্যাট, অ্যান্সার লেখার স্টাইলটা পছন্দ হলে তবে তুমি নাও, তাহলে আদারওয়াইজ নেবে না। একদম এই ভুল কাজটা, বা আমি আশা করি থার্ড ইয়ারে গিয়ে তোমরা এই ভুল কাজটা করবে না। যেখান থেকে নোটস নাও অবশ্যই দেখে শুনে বুঝে তারপর নেবে। চলো, যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। কারণ লাস্ট কয়েকদিন ধরে আমার সত্যিই ভীষণ খারাপ লাগছে। আমি যে কজন আমার সঙ্গে কথা বলেছে, বেশ কয়েকজন আছে খুবই গরিব পরিবারের, আর্থিক সচ্ছলতা নেই, তারপরেও চেষ্টা করছে এগিয়ে যাওয়ার। তো সেখানে যখন কিছু মানুষ বিজনেস করে এডুকেশনটাকে নিয়ে, তখন সত্যিই ভীষণ রাগ হয়। তো যাই হোক, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা অবশ্যই এই জায়গাগুলো প্রতিবাদ করবে, আমি এইটুকু অন্তত চাই। আর এই বিষয়ে যদি কারোর সঙ্গে তোমাদের এই সেম ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি চাই প্রত্যেকে কমেন্টে জানাও এবং প্রত্যেকে এই বিষয়ে প্রতিবাদ করো, যাতে এই স্টাডি সেন্টারগুলো, আমি কোনো স্টাডি সেন্টারে কিন্তু নাম নিচ্ছি না, ম্যাক্সিমামগুলো তাই করছে, এই স্টাডি সেন্টারগুলো কোনোভাবে যেন কোচিং সেন্টারগুলো কোনোভাবে যেন এই জায়গাটা না করতে পারে। আচ্ছা, আমি মনে হয় স্টাডি সেন্টারই বলছি বারবার, যাই হোক কোচিং সেন্টার, ঠিক আছে। তো যাই হোক, ওয়েবার নেক্সট কোশ্চেন দেখো, ওয়েবার অনুসরণে প্রোটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদের সম্পর্কটি আলোচনা করে। যেখানে দেখবে মানে ওয়েবার অ্যাকচুয়ালি অর্থনীতির সঙ্গে ধর্মের কি সম্পর্ক দেখিয়েছিল, এটা কিন্তু একই বিষয়। যে ওয়েবার অর্থনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক কি দেখিয়েছে, সেই পার্টটাই কিন্তু এইখানে তোমাদের পড়তে হবে। নেক্সট পার্টে চলে আসো। দেখো, একটা পার্ট আমাদের এখানে আরেকটা বিষয় দেখতে হবে, প্রার্থনার তাৎপর্য। ধর্মীয় ঐতিহ্যে প্রার্থনার তাৎপর্য, কিভাবে প্রার্থনা অনুশীলন বিভিন্ন ধর্মের মধ্যে আলাদা হয়, অর্থাৎ প্রার্থনা অনুশীলন বিভিন্ন ধর্মে ডিফারেন্ট হয়, সেগুলো একটু দেখতে হবে এখানে। তারপর চলে আসে জনকল্যাণ ও সামাজিক সেবায় ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের অবদান। এই দুটো পার্ট, মানে আমি এই যে পরপর 4টে পার্ট বললাম,
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, চলে আসুন নেক্সট পার্টে। এটা হচ্ছে 6 নম্বরের কোশ্চেন, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য আর তোমরা এখানে খ্রিস্টান ধর্মের বৈশিষ্ট্য, এই দুটো বেসিক পার্ট একটু দেখে রেখো। তারপর দেখো টোটেম, এই টোটেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিকা লেখো আসতে পারে, টোটেম বলতে কি বোঝো আসতে পারে। ইমাইল ডুরকামের পবিত্র অপবিত্র বলতে কি বোঝো বা এর মধ্যে পার্থক্যটা একটু দেখে রেখো। তারপর চলে আসো ভারতের ধর্মীয় বহুত্ববাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিলিজিয়াস প্লুরালিজম। ওকে, তারপর চলে আসো রিলিজিয়াস ক্যারিসমা। ম্যাক্সওয়েবার রিলিজিয়াস ক্যারিসমা বলতে কি বুঝিয়েছেন, এটা কিন্তু ওই ম্যাক্সওয়েবারের বিশেষ করে তোমরা প্রোটেস্ট্যান্ট এথিক্সের মধ্যে কিছুটা পার্ট পাবে, তার মধ্যে থেকে আলাদা করে আসতে পারে, আমি এটা আলাদা করে একটা কোশ্চেন দিলাম এই কারণে। ধর্মের উপাদান, ধর্মের উপাদানগুলি কি কি, ধর্মের ছোট ছোট উপাদানগুলি থেকে আবার টিকা আসতে পারে, যেমন রিচুয়ালস ধর্মের উপাদান, মিথ ধর্মের উপাদান, ঠিক আছে, প্রেয়ার, এই তিনটি আলাদাভাবে টিকা কিন্তু আসতে পারে। আমি বেশি গুরুত্ব দিচ্ছি রিচুয়ালস এবং মিথের ওপর। ওকে, চলো নেক্সট, র্যাশনালিটি, ম্যাক্সওয়েবারের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট র্যাশনালিটি। চলো এরপর আসছি ধর্মীয় গোষ্ঠী কিভাবে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সম্প্রদায়ের উন্নয়নে অংশগ্রহণ করে, ওয়েলফেয়ার পার্সপেক্টিভ, ধর্মের সঙ্গে ওয়েলফেয়ার পার্সপেক্টিভ, এবং এটা আমি মনে করি ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। ধর্মীয় গোষ্ঠী কিন্তু স্বাস্থ্যসেবা, শিক্ষা, সম্প্রদায়ে অংশগ্রহণ করছে, এই পার্টগুলোর বেসিক আইডিয়া এগুলো কিন্তু খুব সহজে তুমি একবার যদি পড়ে নাও, এগুলো কিন্তু খুব সহজে তুমি আলোচনা করতে পারবে, বা এগুলো খুব সহজে তুমি এক পৃষ্ঠা অন্তত লিখতে পারবে, কারণ তোমাদের কত ওয়ার্ড লিখতে হচ্ছে, 6 নম্বরের হলে 200 ওয়ার্ড আর 10 নম্বরের হলে 400 ওয়ার্ড, তাই তো, 400 শব্দ। এই যে 200 শব্দ না হলে তোমরা 150 শব্দ তো লিখতে পারবেই, যে ধর্মীয় গোষ্ঠী কিভাবে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কি রোল রয়েছে, শিক্ষার ক্ষেত্রে তারা কি রোল প্লে করছে, সম্প্রদায়ের উন্নয়নের ক্ষেত্রে তাদের কি রোল রয়েছে, এই পার্টগুলো একটু দেখে যেও। ধর্মীয় বৈচিত্র্য, ধর্মীয় রিলিজিয়াস ডাইভার্সিটির ক্ষেত্রে বিশেষ করে শ্রেণী, বর্ণ, লিঙ্গের পরিচয়টা কিভাবে আলাদা আলাদা হচ্ছে, বা ধর্মীয় বৈচিত্র্য এগুলোকে কিভাবে বিভক্ত করছে, এই পার্টটা একটু দেখে রেখো। এবং এখানে কিছু থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, বিশেষ করে কার্ল মার্কস, ম্যাক্সওয়েবার, এনাদের শ্রেণীর ধারণা, বর্ণের ধারণা, এগুলো একটু জেনে নেবে। রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মের ভূমিকা, রাজনৈতিক প্রেক্ষাপট, পলিটিক্যাল পার্সপেক্টিভে ধর্মের প্রেক্ষাপট, ধর্মের কার্যকারিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই কার্যকারিতাটা বর্তমান সময়ের পার্সপেক্টিভে দেখবে, ঠিক আছে, যে বর্তমান সময়ে বা কন্টেম্পোরারি টাইম পিরিয়ডে রিলিজিয়ানের ফাংশন ডিক্লাইন হয়েছে, এবং কতটা ডিক্লাইন হয়েছে, বা কিভাবে, মানে আমাদের বর্তমান সময় কন্টেম্পোরারি টাইম পিরিয়ডে ধর্মের কার্যকারিতা কি। টিকা লেখো, ধর্ম জাদুবিদ্যা একটু দেখে রেখো, এই পার্টটা আমার মনে হলো এই পার্টটা কানেক্ট রয়েছে, আসলেও আসতে পারে। ধর্ম নিরপেক্ষতা, ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, ধর্ম নিরপেক্ষতা, এই হচ্ছে তোমাদের 6 নম্বরের জন্য এই কয়েকটা পার্ট তোমরা দেখবে। এখানে হচ্ছে 6টা কোশ্চেন, আর এই পার্টে দেখবে তোমরা 4, 8টা, এই হচ্ছে 6 নম্বরের কয়েকটা। এবার এর মধ্যে বেশি গুরুত্ব কোন কোনগুলোর ক্ষেত্রে দেবে আমি কিন্তু বলেই দিলাম। দেখো, বেশি গুরুত্ব তোমরা র্যাশনালিটি দেখে দেবে, এখানে বিশেষ করে তোমরা দ্বিতীয় প্রশ্নটাতে একটু বেশি গুরুত্ব দেবে, এবং ধর্মের কার্যকারিতাতে বেশি গুরুত্ব দেবে। আরেকটা বললাম যে ধর্মনিরপেক্ষতা, এই হচ্ছে মোটামুটি আমাদের CC-6। আজকে এই পর্যন্তই আমরা CC-6 রাখছি, পরবর্তী ভিডিওতে আমরা CC-7 আলোচনা করব। তোমরা CC-7 প্রিপারেশন আশা করছি প্রত্যেকেই নিয়েছো, এবং একই সঙ্গে আমি সাজেশন দেবো, তার মধ্যে থেকে যদি কিছু মিস থেকে থাকে তোমরা আলাদাভাবে প্রিপারেশন নিয়ে নাও। আর একই সঙ্গে যেটা বলা, যে CC-6 এর যে বিষয়টা আমি বললাম, যে এখানে এর মধ্যে থেকে তোমরা, আমার মনে হয় যারা প্রিপারেশন অলরেডি তোমাদের নেওয়া হয়ে গেছে, তারা এর মধ্যে থেকে অনেক কিছুই কমন পেয়ে গেছো। যদি কিছু এক্সট্রা থাকে, যেগুলোকে আমি বললাম বেশি গুরুত্ব দিতে হবে, সেগুলো যদি মিস গিয়ে থাকে, বা কোনো রকম অ্যান্সার যদি না থাকে, যদি তোমাদের অ্যান্সার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো, বা ফুল স্টাডি ম্যাট যদি কেউ নিতে চাও, অনেকে ফুল স্টাডি ম্যাট কাল পর্যন্তও নিয়েছে, তো তোমরা যদি কেউ ফুল স্টাডি ম্যাট নিতে চাও, সেক্ষেত্রেও তোমরা যোগাযোগ করো। এখন শেষ মুহূর্তে আমরা অনেকটা রেট কমিয়ে দিয়েছি, যাতে করে সবাই স্টাডি ম্যাটটা পেতে পারে। তো তোমরা প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও CC-7 এর। সবাইকে বেস্ট অফ লাক।